আসসালামু আলাইকুম এভরিওয়ান। তীব্র ভালোবাসা গল্প লিখেছেন মরিয়ম আক্তার জ্যোথি। পর্ব ৭। তুই কোলে না উঠলে কি তোকে জোর করে কোলে উঠাতে পারতো? আমাকে মারবে না, সত্যি বলছি। আর কোনোদিনই কোলে উঠবো না, কারো কোলে যাব না, কারো সাথেই খেলবো না। এই কথাগুলো শুনতে শুনতে আমার মাথা জ্বালা পোড়া হয়ে গিয়েছে। কিন্তু আজ আমি তোর এই কথায় আর ভুলছি না। আজ তোকে এমন শাস্তি দিব যা তোর মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। আগুন চোখে চেয়ে কথাটা বলল আরিশ। জ্যোথি আরিশের কণ্ঠের কথা শুনে জোরে জোরে কান্না করে বলল, আপনাকে আমি ভীষণ ভয় পাই, আপনাকে আমার ভীষণ ভয় লাগছে। প্লিজ এখান থেকে আমাকে যেতে দিন। আরিশ জ্যোথির কান্নায় পাত্তা দিল না। নিজের মতো করেই খাটের পাশে রাখা ছোট টেবিলের ড্রয়ার খুলে দাঁড়ালো কিছু একটার মতো বের করে। ডান হাতে নিয়ে বাম হাতের আঙ্গুলের ওপর এপিট ওপিট করে বাঁকা হাসলো। আর চোখে জ্যোথির দিকে তাকিয়ে টেবিল মার্কা হাসি দিয়ে ওর একদম কাছে চলে যায়। এটা দেখে জ্যোথি ভয়ে আরও দুপা পিছিয়ে গিয়ে বলল, আমি কিন্তু সবাইকে ডাকবো, জোরে জোরে চিৎকার করব। ও আচ্ছা তাই না, তো ডাক না, দেখি আজ তোকে আমার হাত থেকে কে বাঁচায়। আমি ওনার সাথে কথা বললে আপনি সবসময় এমন করেন কেন? আয়ান ভাইও তো আমার ভাই হয়, রাদীপ ভাইয়ের মতোই। কই আয়ান ভাইয়ের সাথে কথা বললে তো আপনি এমন করেন না। আরিশ সব কথা শুনলো, তবে ওর কানে একটা কথাই বারবার বাজলো, ওনার সাথে শব্দটা। তাই তেড়ে গিয়ে পরবার দুটো থাপ্পড় দিয়ে বলল, খুব শখ রাদীপের মতো স্যাসটাকে উনি বানানো, তাই না? তোকে তো আমি আজ। আরিশ বড় বড় নিঃশ্বাস ফেলে আবারও বলল, ওই বালে তোকে কোলে নিয়েছে তাই না? তোকে কোমরে তোর পেটে নরম হাতের স্পর্শ করেছে তাই না? ঠিক আছে, তোর যেই যে জায়গায় স্পর্শ করেছে তোর সব জায়গায় আমি ছিন্ন ভিন্ন করে দেব। আরিশ কথাটা বলতে দেরি, কিন্তু জ্যোথির পেটের কাছে জামাটা ছিঁড়ে হাতে ধারালো ব্লেড দিয়ে পোঁচ দিতে দেরি হলো না। পেট থেকে ঝরঝর করে রক্ত পাশটা ব্যথায় অনুভব করলো জ্যোথি। চিৎকার করে ও মা, বড় আম্মু, বড় আব্বুকে ডেকে উঠল। ছোট হাত দিয়ে পেটের কাছটার জায়গা চেপে ধরে অনবরত জোরে জোরে কান্না করেছেন জ্যোথি। জ্যোথির চিৎকার শুনে রাদীপদের পাশাপাশি বাড়ির প্রত্যেক মানুষ আরিশের বন্ধ ঘরে দরজার সামনে এসে দাঁড়ালো। ভিতর থেকে জ্যোথির কান্না ও চিৎকার শুনে সানজিদা খান বললেন, আরিশ দরজাটা খুলো, মৌকে বের করো, ও চিৎকার করে কান্না করছে। আরিশ তুমি একদম ওর গায়ে হাত দিবে না কিন্তু। ওনার পাশাপাশি সাফওয়ান খানও ডাকাডাকি শুরু করলেন, কিন্তু আরিশ দরজা খুলল না, বরং জ্যোথির পেটে পোঁচ দিয়েও শান্ত হলো না। অপর পাশে আরও দুটো পোঁচ দিল পেটের কাছটায়। জ্যোথির আবারও চিৎকার শুনে আরিশে ড্রয়ার থেকে টেপ বের করে মুখে লাগিয়ে দেয়। সাথে সাথে জ্যোথির চুলের মুঠো পিছন থেকে শক্ত করে ধরে শাসিয়ে বলল, এখন তো শুধুমাত্র পেট কাটলাম, তোকে তো এখন আগুনে পোড়াবো। পেটের কাটা জায়গাগুলোতে তীব্র ব্যথা, সেই স্থানে জ্বালা পোড়া শুরু হয়ে গিয়েছে। জামা সহ সমস্ত পেট রক্তে লাল হয়ে গিয়েছে। ওর মুখে টেপ থাকায় কোনো কথা বলতে পারছে না, শব্দ করলো শুধু। আরিশকে বোঝানোর চেষ্টা করলো সে যেন তার সাথে এমনটা না করে, কিন্তু আরিশ শুনছে না। উম্মাদের মতো লোহায় মেজ দিয়ে গরম করে জ্যোথির হাতের তালুতে চেপে ধরে। জ্যোথি ব্যথায় চিৎকার পর্যন্ত করতে পারছে না, চোখ দুটো দিয়ে শুধু অনবরত পানি ঝরছে। জ্যোথি অসহায় চোখ দুটো আরিশের দিকে তাকিয়ে আছে। এই সময় মুখে টেপ লাগানো থাকায় পাশাপাশি অতিরিক্ত কান্নার জন্য নাকের সর্দি আটকিয়ে যায়। সেই কারণে শ্বাস নিতে না পারায় হাতের ব্যালেন্স ছেড়ে দেয়। সেন্সলেস হয়ে মেঝেতে পড়তে নিলেই আরিশ তার মুখে রক্তাক্ত শরীরটা বুকের সাথে চেপে আঁকড়ে ধরে ওর দিকে তাকিয়ে দেখে তার বাচ্চা বউটার রক্তে পুরো শরীর মাখো হয়ে গিয়েছে। ওর রাগ কিছুটা কমে আসে, চোখ দুটো স্থির হয়ে যায়, দেখে তার ময়ের কান্নারত মুখখানা চুপ হয়ে গিয়েছে। আরিশ জ্যোথির মুখ থেকে কস্টিপটা খুলে দেয়। ওভাবেই কিছুক্ষণ তাকিয়ে থাকে জ্যোথির আদলের দিকে। তখনই নিভে যাওয়া রাগটা আবারও মাথা টন টন করে ওঠে। প্রতিবারই তার অবুঝ বউটাকে মার খেতে হয়, আজ রক্তাক্তও হলো ওর জন্য শুধু। এর মাসুল রাদীপকে দিতে হবে। ও ফুসফুস করার মধ্যেই দরজায় ধাক্কানো শব্দ আরও তীব্র হয়। বাহির থেকে সবাই আহাজারি শোনা যায়, আরিশ মেয়েটাকে মারিস না। এই সময় আরিশ তীব্র রাগ নিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলে আরিশকে দেখে সবাই হতভম্ব হয়ে যায়। হাতে রক্ত লেগে আছে, চুলগুলো অগোছালো, চোখ দুটো লাল। এটা দেখে জ্যোথির আম্মু, আরিশের আম্মু, রাদীপের আম্মু সবাই রুমের মধ্যে ঢুকে পড়ে বাকরুদ্ধ হয়ে যায়। সানজিদা খান জ্যোথির বেহাল অবস্থা দেখে তেড়ে গিয়ে আরিশের দুগালে দুটো থাপ্পড় লাগিয়ে দেয়। থাপ্পড় খেয়ে আরিশের কোনো ভাবান্তর হলো না। ক্রোধ নিয়ে তখন রাদীপের দিকে তাকিয়ে আছে। সাফওয়ান খানও এই রুমে আর দাঁড়ালো না, জ্যোথিকে কোলে নিয়ে হসপিটাল উদ্দেশ্যে রওনা হলো। ওনার সাথে আয়ানও গেল, সাথে রাদীপও গেল।
ওরা যাওয়াতে জ্যোতির আম্মু চোখে পানি মুছে আরিশের রুম থেকে বেরিয়ে যায়। সবার চোখে পানি, শুধু আরিশের চোখে পানি নেই। তখনও সে নিজের দিকে তাকিয়ে নাক ফুলিয়ে আছে। সানজিদা খান চেঁচিয়ে বলল, তুমি কি জানো আর এতটুক মেয়েকে আঘাত করলে কিভাবে করতে পারলে তুমি এটা? তুমি আর কি করবে আরিশ? তুমি কি এখন মেয়েটাকে পৃথিবী থেকে বিদায় করতে চাও? কেন এমনটা করলে? তোমার অতিরিক্ত জেদের কারণে আমরা বাচ্চা মেয়েটাকে তোমার মতো 20 বছরের দামড়া ছেলের সাথে বিয়ে দিয়েছি, শুধু মেয়েটার প্রতি তোমার অত্যাচারের জন্য। কিন্তু এতেও তোমার অত্যাচার কমেনি, বরঞ্চ বেড়েছে। আর আজ তুমি সব কিছু লিমিট ছাড়িয়ে গিয়েছো। আমার তো ভয় হচ্ছে মেয়েটা আদৌ বাঁচবে কিনা। আর আজ যদি ওর কিছু হয়ে যায় আরিশ, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আরিশ চুপ করে মায়ের কথাগুলো শুনলো, কারণ সে সবসময় গুরুজনদের ভীষণ সম্মান করে। তাই ওভাবে নিচের দিকে তাকিয়ে বলল, ও আমার বউ হয় আম্মু। ও পরপুরুষের সাথে কেন কথা বলবে, কেন কোলে উঠবে, পরপুরুষের দিকে কেন তাকিয়ে থাকবে? ও কেন রাদীপের সাথে খেলবে? ও শুধু আমার দিকে তাকিয়ে থাকবে, আমার সাথে কথা বলবে, আমার সাথে ঘুমাবে। আর ও যদি সেটা না করে পরপুরুষের সাথে হেসে হেসে কথা বলে, তো এর চেয়ে খারাপ অবস্থা হবে ওর। ওকে এই পৃথিবীতে বাঁচতে হলে সম্পূর্ণ শারীরিক মানসিকভাবে আমার হয়ে বাঁচতে হবে, আর নয়তো ওকে মারবো, আমি নিজেও মরবো। আর আমাদের মাঝখানে থার্ড পারসন ঢোকার চেষ্টা করলে তাকেও আগে মারবো, সবার পৃথিবী থেকে বিলুপ্ত করে দিব তাকে আমি। সানজিদা খানকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সানজিদা খান ছেলের এমন বেপরোয়া কথায় কিছুটা অসন্তুষ্ট হন, সাথে ছেলে চলে যাওয়ার দেখে কিছুটা ভয়ও পান। এখন আবার কি নতুন কাণ্ড ঘটায়? ঘড়ির কাঁটায় টিকটিক করে পার হয়ে গিয়েছে ঘন্টাখানিক সময়। তখন হসপিটাল থেকে ফোন আসে জ্যোতির গান ফিরেছে, এখন সে খানিকটা সুস্থ, বিকালের দিকে নাকি বাড়িতে নিয়ে আসতে পারবে। গান ফিরেছে শুনে আরিশ আর দাঁড়ায়নি, তার মৌকে আনতে চলে গিয়েছে হসপিটালে। আরিশকে হসপিটালে জ্যোতির কেবিনের দিকে যেতে দেখে সাফওয়ান খান আরিশের সামনে গিয়ে কঠিন কণ্ঠে বলল, তুমি এখানে কেন এসেছো? তোমাকে কি আমরা আসতে বলেছি? আমার বউকে আমি নিতে এসেছি, এখানে আমাকে আসতে বলতে হবে কেন? ওকে নেওয়ার হলে আমরা নিব, তুমি চলে যাও। আরিশ ওর বাবার কথায় পাত্তা না দিয়ে কেবিনের দিকে হাঁটা ধরলো। তখন ওর সামনে রাদীপ এসে বাধা দিয়ে বলল, তুই ওর কাছে যেতে পারবি না, আর না আমরা তোকে যেতে দিব। তোর মতো সালার বস্তা আমাকে আমার ময়ের কাছ থেকে আটকাবে? গম্ভীর কণ্ঠে বলল আরিশ। দেখ আরিশ, এখানে সিনকেট করিস না, তুই আমার সামনে থেকে সর, আর নয়তো আমি ভুলে যাব এটা হসপিটাল। কি করবি তুই? রাদীপ কথাটা বলতে দেরি, কিন্তু আরিশের রাদীপের গায়ে হাত তুলতে দেরি হলো না। এই সময় দুই ভাইয়ের মতো মারাত্মক হাতাহাতি শুরু হয়ে যায়। রাদীপের ঠোঁট ফেটে রক্ত ঝরে আর আরিশের নাক ফেটে। ওদের দুজনকে থামানোর জন্য সাফওয়ান খান পেরে উঠছিলেন না। প্রায় হসপিটালের সব মানুষই এক জায়গা জড়ো হয়ে গিয়েছে। ওখানের মানুষরা দুজনকে দুই দিকে টেনে নিয়ে যায়। তখন আরিশ রাদীপের দিকে তাকিয়ে রাগে ফুঁসছিল। সাফওয়ান খান ও রাগে গজগজ করতে করতে আরিশের গালে দুটি থাপ্পড় লাগিয়ে দেন। আরিশের দিকে তাকিয়ে ফুসফুস করতে করতে বললেন, আর কি করতে চাও তুমি? এত কিছু করেও তোমার মন শান্ত হয়নি? আরিশকে আরও কঠিন কিছু কথা শুনিয়ে রাদীপের দিকে তাকিয়ে বললেন, মানুষ একদিনের হলেও তো বড় হয়, আর আরিশ তোমার তো 3 মাসের বড় আব্বু। আমি জানতাম তুমি একজন বুঝদার ছেলে, আমার ছেলের মতো বেপরোয়া পাগল নও। আর সেই তুমি হসপিটালে বসে আমাদের আর মান সম্মান রাখলে না তোমরা। ওনার কথা বলার মধ্যেই আরিশ লোকগুলোর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে জ্যোতির কেবিনে গিয়ে ওর সামনে দাঁড়ায়। দেখে ওর হাতের ব্যান্ডেজ আর অন্য হাতে স্যালাইন লাগানো। আরিশ জ্যোতির হাতের ব্যান্ডেজ খুলতে খুলতে দাঁত কিরমির করে বলল, এসব বাল চাল পরে তোকে এখানে থাকতে হবে না, চল তুই আমার সাথে, এখান থেকে এক্ষুনি তুই আমার সাথে চলে যাবি। বলে জ্যোতিকে পাজা কোলে তুলে হন হন করে হাঁটতে শুরু করলো। সাফওয়ান খান, রাদীপ, আয়ান সবাই দেখলো আরিশের সাইকোগিরি, তবে কেউ কিছু বলল না, কারণ তিনি চান না এই মুহূর্তে হসপিটালে বাড়তি ঝামেলা করতে। তবে সাফওয়ান খান দমে যাননি, মনে মনে কিছু ভেবে দীর্ঘশ্বাস ফেলে ওনার কাজ আছে বলে সবাইকে বাসায় চলে যেতে বলল। সন্ধ্যাবেলা চারপাশ শুনশান নীরবতা। আজ খান বাড়িতে কারো মুখে কোনো কথা নেই, থাকবে কি করে? বাড়ির বড় ছেলে যে কাণ্ড আজকে ঘটিয়েছেন তাতে কারো মুখে কোনো কথা থাকার কথা না। তখন আরিশ ওভাবে জ্যোতিকে নিয়ে আসার পর রুমে নিয়ে গিয়েছে ওর, কাউকে আর ঢুকতে দেয়নি ওর রুমে। তার একটা কথাই, যখন তার বউ রাদীপের সাথে খেলে তখন বাড়ির সব কোথায় থাকে। তখন যদি সবাই তার বউকে রাদীপের কাছে যেতে না দিত, খেলতে না দিত, তাহলে কি এসব হতো? বউকে এমনভাবে আঘাত করতো আরিশ? কখনোই করতো না। সে তো তার বউকে মারাত্মক ভালোবাসে, তাহলে সে তার বউকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবেই না। রাদীপ তো প্রশ্নই আসে না। তার বুকের বাম পাশটায় আজ ভীষণ কষ্ট হচ্ছে। অসহায় চোখ দুটো নিয়ে তার ময়ের ফ্যাকাশে আদলের দিকে তাকায়। তাকিয়ে ওর চোখ দুটো পানিতে ভরে যায়।
আজ তার ভীষণ মনে হচ্ছে তার মৌয়ের সমস্ত শরীরে চুমু দিয়ে বলতে, ভীষণ ভুল হয়ে গেছে মৌ, ভীষণ ভুল হয়ে গেছে। কিন্তু আফসোস, যা করার সেটা তো করে ফেলেছে, এখন তো ঠিক করতে পারবে না। আরিশের এসব ভাবার মধ্যে নিচ থেকে চেঁচামেচির আওয়াজ আসে ওর কানে। সাফওয়ান খান গলা ছেড়ে ডাকছেন ওকে। ওর কিছুটা বিরক্ত লাগে, তবুও রুম থেকে বের হয়ে নিচে নামার জন্য